স্বাগত চ্যানেল 24 নিয়মিত আয়োজন নিউজ এক্সপ্রেসে। আপনাদের সাথে আছি মামুন উর রশিদ। প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বৈঠক করেছেন মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গর। সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই বৈঠকটি অনুষ্ঠিত হয়। পরে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র জানান, বিনিয়োগের সুযোগ অনুসন্ধানে আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্রের 25টি শীর্ষস্থানীয় কোম্পানির 45 জন প্রতিনিধি বাংলাদেশ সফর করবেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক দূত সার্জিও গর বাংলাদেশ সফরে আসেন গেল বৃহস্পতিবার। শেষ দিনে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। ছিলেন পররাষ্ট্রমন্ত্রী, প্রতিমন্ত্রী, উপদেষ্টা ও ঢাকায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত। প্রধানমন্ত্রী ও সার্জিও গরের আলোচনায় দ্বিপক্ষীয় সম্পর্ক, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, আঞ্চলিক সহযোগিতা ও পারস্পরিক স্বার্থের বিভিন্ন বিষয় গুরুত্ব পায়। পরে ট্রাম্পের বিশেষ দূত জানান, বৈঠক ফলপ্রসূ হয়েছে। পরিবর্তিত বাংলাদেশে মার্কিন বিনিয়োগকারীদের আগ্রহের কথাও জানান তিনি। We just finished a very good meeting with the Honorable Prime Minister right here in his office. The United States holds the Prime Minister in the highest regards. We have a lot of potential, as we discussed. The message that we want to make sure that gets out there between our two sides is that there's incredible potential. যুক্তরাষ্ট্রের বিশেষ দূতের সাক্ষাৎকার নিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহাদি আমিন জানান, আগামী সপ্তাহের শেষ নাগাদ যুক্তরাষ্ট্রের 25টি শীর্ষস্থানীয় কোম্পানির প্রায় 45 জন জ্যেষ্ঠ কর্মকর্তা বাংলাদেশ সফরে আসবেন। তারা সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার কর্মকর্তাদের সঙ্গে ধারাবাহিক বৈঠক করবেন, যাচাই করবেন বিনিয়োগের সুযোগ। সামনের দিনগুলোতে মার্কিন ইনভেস্টমেন্ট যেন বাড়ে, তার একটি ফার্স্ট স্টেপ হিসেবে আগামী সপ্তাহের শেষ নাগাদ যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় প্রায় 25টি শিল্প এবং ব্যবসা প্রতিষ্ঠান থেকে শীর্ষস্থানীয় প্রায় 45 জন ব্যবসায়িক নেতৃবৃন্দ বা প্রথম সারির কর্মকর্তাবৃন্দ বাংলাদেশে আসবেন। মাহাদি আমিন জানান, বাংলাদেশে গণতান্ত্রিক অগ্রযাত্রা অব্যাহত থাকায় সাধুবাদ জানিয়েছেন সার্জিও গর। এছাড়া মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আস্থার কথা ব্যক্ত করেছেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত। অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ এই আলোচনায় আমরা দেখেছি যে মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বাংলাদেশে নির্বাচিত মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বের উপর দৃঢ় আত্মবিশ্বাসের কথা বলা হয়েছে। শাহনেওয়াজ বাবলু, চ্যানেল 24, ঢাকা। বাংলাদেশে এসে ভারতের হাই কমিশনের সাথে মার্কিন বিশেষ দূতের বৈঠক অপ্রত্যাশিত। সিলেটে এক অনুষ্ঠানে মন্তব্য করেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। বলেন, বাংলাদেশ যুক্তরাষ্ট্র দ্বিপক্ষীয় ইস্যুতে আলোচনা সরকার ও বিরোধী দলের সাথে হওয়া উচিত, অন্য কোনো দেশের সাথে নয়। একটা স্বাধীন সার্বভৌম দেশে আমাদের সরকার যদি নলেজে নিয়ে কোনো কিছু করে সেটা ভিন্ন, আদারওয়াইজ এটা অপ্রত্যাশিত। তারা তো ইন্ডিয়া বসে কথা বলতেই পারেন, কিন্তু যদি দুই দেশের কোনো বিষয় হয়ে থাকে সেটা সরকারের সাথেই হওয়া উচিত, বিরোধী দলের সাথে হওয়া উচিত। পার্টিকুলার কোনো দেশের কোনো কূটনীতিবিদের সাথে এটা আমাদের কাম্য না। বিএনপির ইচ্ছায় নয়, গণভোটের গণরায় অনুযায়ী সংবিধান সংস্কারের দাবি জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। গণহত্যার বিচার দাবিতে রাজধানী মহাখালীতে বিক্ষোভ সমাবেশে তিনি অভিযোগ করেন, জুলাইয়ের চেতনা ভুলে সংবিধান সংশোধন করতে চায় বিএনপি। আগের সংবিধান বহাল রেখে চেষ্টা করছে কর্তৃত্ববাদী ক্ষমতা বহালের। তার দাবি, প্রধানমন্ত্রীকে ভুল বুঝিয়ে ফ্যাসিবাদের দিকে নিয়ে যেতে চায় কিছু লোক। প্রধানমন্ত্রীর ক্ষমতাকে তারা সংবিধানে বহাল রাখতে চায়। এই জন্য ওইগুলো বাদ দিয়ে যা থাকবে সেটাই ওনারা বলে আমরা সংস্কার নয় সংশোধন করব। তার অর্থ হলো 84টি সংস্কার প্রস্তাবের মৌলিক এই সংবিধানের কাঠামোগত পরিবর্তন না করে আর যা করতে চায় সেটা একেবারে ইম্যাটেরিয়াল, তাতে সংবিধানের ফ্যাসিবাদী চরিত্রের কোনো পরিবর্তন হবে না। দেশে আবারও ভয়ের পরিবেশ ফিরে এসেছে। বিরোধী মত দমনের পূর্ণ কায়দা বর্তমান সরকারের মধ্যে দেখা যাচ্ছে, এই অভিযোগ করেছেন বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনায় তিনি দাবি করেন, সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চেষ্টা করছে বিভিন্ন রাজনৈতিক গোষ্ঠী। বলেন, সব সম্প্রদায়ের মানুষের আত্মত্যাগের মাধ্যমেই ছাত্র জনতার আন্দোলন সফল হয়েছে। তাই নির্দিষ্ট কোনো গোষ্ঠীকে নয়, বরং দল মত নির্বিশেষে সব নাগরিকের সমান সুবিধা নিশ্চিত করতে হবে। আমরা একটা ভয়ের পরিবেশ আবারও দেখতে পাচ্ছি। বিরোধী মতকে দমন পীড়ন করার পুরনো কায়দা
আমরা এই সরকারের মধ্যে দেখতে পাচ্ছি। আমরা শুধু 16 বছরের গুম খুন ইত্যাদির কথা বলতেছি, কিন্তু সাম্প্রদায়িক যেই ঘটনা হয়েছে সেগুলোর বিচারও যাতে নিশ্চিত করা হয় সেই দাবি আমরা উঠাচ্ছি আজকের এই জুলাই সম্প্রীতি সমাবেশ থেকে। দেড় যুগ ধরে ভালোবাসার নিড়ে নিশ্চিত করছি বিশুদ্ধ ও সঠিক মাত্রায় আয়োডিনযুক্ত লবণ। এসিআই পিওর সল্ট মেধা বিকাশে সাহায্য করে। রাজধানীর উত্তরায় র্যাবের গোপন বন্দিশালা টিএফআই সেল পরিদর্শন করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের 3 বিচারক। মানবাধিকার কর্মী ও গুমের শিকার ব্যক্তিদের পরিবারের সদস্যদের সাথে নিয়ে বন্দিশালা পরিদর্শন করেন তারা। সরেজমিন ঘুরে দেখেন ছোট বড় 22টি কক্ষ। আয়নাঘর হিসেবে পরিচিত এইসব কক্ষে বন্দীদের রাখা হতো বলে জানান চিফ প্রসিকিউটর। বলেন, গুমে জড়িত কাউকে ছাড় দেয়া হবে না। দিনের পর দিন, মাসের পর মাস, এমনকি বছরের পর বছর তাদেরকে হাত বেঁধে চোখ বেঁধে রাখা হতো এবং সেইভাবেই তাদের উপরে বিভিন্ন রকমের অত্যাচার নির্যাতন করা হতো। কাউকে কাউকে দীর্ঘদিন পরে ছেড়ে দেওয়া হতো, বিভিন্ন মিথ্যা মামলায় তাদেরকে দেওয়া হতো এবং অনেকেই মেরে ফেলা হতো। আজকের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদকে এই র্যাব 1-এর আজকের যে আয়নাঘর, সেখানে কোনো একটি কামরায় তাকেও রাখা হয়েছে এবং পরবর্তীতে ভারতে নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। রাজধানীতে গ্যাসের জন্য হাহাকার বাড়ছে, প্রভাব পড়েছে স্বাস্থ্য খাতে। রোগী ও মরদেহ বহনকারী বাহনের খরচ বেড়ে গেছে দ্বিগুণ, ফলে বিপাকে সেবাগ্রহীতারা। চালকদের দাবি, বিকল্প জ্বালানি তেলের ব্যবহারে ভাড়া বাড়াতে বাধ্য হয়েছেন তারা। প্রতিদিন হাজারো রোগী রাজধানীর হাসপাতালগুলোতে আসে চিকিৎসা নিতে। জরুরি ভিত্তিতে রোগী বহনে অপরিহার্য বাহন অ্যাম্বুলেন্স। চলমান গ্যাস সংকটে বেড়েছে এর পরিবহন খরচ। অ্যাম্বুলেন্স চালক মোহাম্মদ হাসিব সকাল থেকে গ্যাসের অপেক্ষায় রাজধানীর মগবাজারের একটি সিএনজি ফিলিং স্টেশনে। জানান, 12 দিন ধরে চলা এই জ্বালানি সংকটে অ্যাম্বুলেন্সের ভাড়া বেড়েছে প্রায় দ্বিগুণ। গরিব রুগীর উপরে চাপ পড়ে, যারা মধ্যবিত্ত তাদের উপরে চাপ পড়ে। যারা মনে করে আমরা বরিশালে চলে যাব, 8,000 টাকা বরিশাল চলে যেতে পারি, কিন্তু গ্যাসে সেখানে কিন্তু আমরা 14,000 টাকায় বরিশাল যেতে পারি না। গ্যাস সংগ্রহে যানবাহনের দীর্ঘ লাইন, সরবরাহ সংকটে কিছু ফিলিং স্টেশন বাদে বেশিরভাগেরই কার্যক্রম বন্ধ। আমি 2 ঘন্টা ধরে সিরিয়াল ধরে আইছি, অনেক পাম্পের সামনে আইছি, নজল দিব, অনেক গ্যাস নেই। লাইনের সমস্যা থাকলে ওই শনি রাখড়া, যাত্রাবাড়ি, চিটাগাং, গাজীপুর, ওদের কোনো সমস্যা নেই। খালি ঢাকার এটা সিন্ডিকেট বসাই এরা দাম বাড়ানোর জন্য পায়তারা করতেছে। আমরা প্রায় 14-15 ঘন্টা ডেলি ডিউটি করতে হচ্ছে, কোনো আমাদের ওভার টাইমে নেই হিসাবে আমরা বেকার ডিউটি করতেছি। কিন্তু আপনার গ্যাসের জন্য গাড়ি চালানো গেছে না, ঠিক আছে? আধাবেলা গাড়ি চালালে গ্যাসের জন্য আধাবেলা গাড়ি বসায় রাখতে হয়েছে। আবাসিক বাসাবাড়িতেও জ্বলছে না চুলা। গ্যাস সংকটে ব্যাহত হচ্ছে দৈনন্দিন কার্যক্রম। শফি মাহমুদ সাগর, চ্যানেল 24, ঢাকা। গ্যাস বিদ্যুতের দীর্ঘমেয়াদী ঘাটতি নিরসন ও জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি আহ্বান জানিয়েছেন উদ্যোক্তা ও শিল্পপতিরা। রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে এই আহ্বান জানান তারা। উপস্থিত ছিলেন বেশ কয়েকজন মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপদেষ্টা এবং বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান কর্মকর্তারা। এ সময় কর ও শুল্ক সংস্কার এবং বিনিয়োগ জটিলতা দূর করার তাগিদ দেন ব্যবসায়ীরা। সব শুনে ব্যবসা বিনিয়োগ বান্ধব পরিবেশ নিশ্চিতের আশ্বাস দেন সরকার প্রধান। সামনের দিনগুলোতে মার্কিন ইনভেস্টমেন্ট যেন বাড়ে, তার একটি ফার্স্ট স্টেপ হিসেবে আগামী সপ্তাহের শেষ নাগাদ যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় প্রায় 25টি শিল্প এবং ব্যবসা প্রতিষ্ঠান থেকে শীর্ষস্থানীয় প্রায় 45 জন ব্যবসায়িক নেতৃবৃন্দ বা প্রথম সারির কর্মকর্তাবৃন্দ বাংলাদেশে আসবেন। ঢাকায় একের পর এক বোমা আতঙ্ক। মিরপুর ও ফার্মগেট মেট্রো স্টেশনে বোমার মতো বস্তু পাওয়া গেছে, এমন খবরে দেখা দেয় চাঞ্চল্য। তবে মতিঝিল ও আশুলিয়ার মতো পাওয়া যায়নি সত্যিকার বোমা। মিলেছে জর্দার কৌটার সাথে পান ও বস্তার ভেতর ময়লা। পুলিশ বলছে, যে কোনো নাশকতার চেষ্টা প্রতিহতে সর্বোচ্চ সতর্ক তারা। দুপুরের দিকে মিরপুর 10 মেট্রো স্টেশনে বোমা সদৃশ বস্তু পাওয়া গেছে, ছড়িয়ে পড়ে এমন খবর। দ্রুত ঘটনাস্থলে যায় পুলিশ ও সিটিটিসির বোম ডিসপোজাল ইউনিট।
তবে পরীক্ষা নিরীক্ষার পর ব্যাগটিতে কোনো বিস্ফোরক বা ক্ষতিকর বস্তু পায়নি আইনশৃঙ্খলা বাহিনী। পাওয়া যায় জর্দার কৌটা ও পান। এ ঘটনায় চাঞ্চল্য তৈরি হয় ওই এলাকায়। জনসাধারণের নিরাপত্তা নিশ্চিতে কিছু সময়ের জন্য বন্ধ রাখা হয় মেট্রো স্টেশনের প্রবেশ গেটগুলো। বলছে স্যার কি হয়েছে এখানে, বলতেছে এখানে বোমা পাওয়া গেছে, তোমরা তাড়াতাড়ি বের হও, না তো বিপজ্জনক আছে। তারপর বের হয়ে গেছি। এই যে জনমনের একটা আতঙ্ক সৃষ্টি হলো, এই যে আতঙ্কগুলোর মধ্যে থেকে দেখেন আমরা কিন্তু ইয়ার মধ্যে আছি, অর্থাৎ ওরিডাস। প্রায় একই সময়ে ফার্মগেট মেট্রো রেল স্টেশনের নিচেও চাউর হয় বোমা আতঙ্ক। তবে সেখানেও বস্তার ভেতরে ময়লা ছাড়া কোনো ক্ষতিকর বস্তু পায়নি পুলিশ। এ বিষয়ে ব্রিফিংয়ে সিটিটিসি প্রধান জানান, যে কোনো ধরনের নাশকতার চেষ্টা প্রতিহত করতে সর্বোচ্চ সতর্ক পুলিশ। কোনো গুজব বা অপপ্রচারে কান না দেওয়ার আহ্বান জানান তিনি। কোনো প্রকার গুজব বা অপপ্রচারে বিভ্রান্ত বা আতঙ্কিত না হওয়ার জন্য, কোনো সন্দেহজনক বস্তু বা কার্যকলাপ লক্ষ্য করলে সেটিকে স্পর্শ না করার জন্য, নিরাপদ দূরত্ব বজায় রেখে দ্রুত নিকটস্থ থানা, জরুরি সেবা, জাতীয় জরুরি সেবা 999 এবং অথবা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করার জন্য অনুরোধ করছি। কাল 24 জুলাই ছাতার ভেতর অবিস্ফোরিত বোমা উদ্ধার করা হয় রাজধানীর মতিঝিল এলাকা থেকে। আর শুক্রবার আশুলিয়ায় একটি প্রেসার কুকারের ভেতর থেকে উদ্ধার করা হয় আরও একটি বোমা, যা পরে নিষ্ক্রিয় করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। মোহাম্মদ শফিক, চ্যানেল 24, ঢাকা। গ্যাস সংকট নিরসনের দাবিতে পেট্রোবাংলা অভিমুখে প্রতীকী মার্চ করেছে এনসিপি। রাজধানীর সার্ক ফোয়ারা থেকে পেট্রোবাংলা পর্যন্ত হয় এই মার্চ। এর আগে সংক্ষিপ্ত সমাবেশে দলটির নেতারা অভিযোগ করেন, দাম বাড়ানোর জন্যই সরকার গ্যাসের কৃত্রিম সংকট তৈরি করেছে। জনদুর্ভোগ লাঘবের চেষ্টা না করে লঙ্ঘন করছে নির্বাচনী প্রতিশ্রুতি। আওয়ামী লীগের মতো বিএনপিও পরিবারতান্ত্রিক রাজনীতিতে প্রবেশ করছে বলে দাবি এনসিপি নেতাদের। বন্ধ হয়ে গেল চট্টগ্রাম ভিত্তিক শিল্প গ্রুপ এসালমের 10টি প্রতিষ্ঠান। দীর্ঘদিনের কাঁচামাল সংকট আর আর্থিক বিধিনিষেধের জেরে গতকাল দেয়া নোটিশের পর আজ থেকে তা কার্যকর হয়েছে। ফলে সকাল থেকে উৎপাদন পুরোপুরি বন্ধ এসালম চিনি, ইস্পাত, সিমেন্ট ও তেল শোধনের প্রতিষ্ঠানগুলোতে। অবশ্য ধীরে ধীরে কারখানা স্থবির হতে থাকলেও গেল 2 বছর ধরে কর্মীদের বেতন দিয়ে আসছিল কর্তৃপক্ষ। আগামী 6 অগাস্টের মধ্যে অবশিষ্ট বকেয়া পরিশোধের কথাও জানিয়েছে গ্রুপটি। কারখানাগুলো বন্ধে দিশেহারা হয়ে পড়েছেন কয়েক হাজার শ্রমিক কর্মচারী। তবে কর্তৃপক্ষ জানায়, পুনরায় চালু হলে বিদায়ী কর্মীদের ফিরিয়ে আনা হবে। তবে অন্যান্য প্রতিষ্ঠান বন্ধ হলেও চালু রয়েছে বাঁশখালীতে চীনের সাথে এসালমের যৌথ মালিকানার বিদ্যুৎ কেন্দ্র এসএস পাওয়ার। এ বছরের শেষের দিকে তিস্তা মহাপরিকল্পনা আলোর মুখ দেখবে, এই আশ্বাস দিয়েছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। নীলফামারীর ডিমলায় বুড়ি তিস্তা সেচ প্রকল্প ও নদী ভাঙন এলাকা পরিদর্শনে গিয়ে তিনি জানান, আটকে থাকা 130 কোটি টাকার বুড়ি তিস্তা সেচ প্রকল্পের আইনি জটিলতা শিগগিরই নিরসন হবে। আমাদের বিশেষজ্ঞ টিমগুলো দফায় দফা সভা করছেন এবং সভা করেই আসলে একটা মহাপরিকল্পনা তো একদিনে বাস্তবায়ন করা সম্ভব নয়। তবে ইনশাল্লাহ আমার বিশ্বাস আমরা পাইলটলি হলেও আমরা এ বছরের শেষের দিকে আমরা তিস্তা মহাপরিকল্পনা এই অঞ্চলের আলোর মুখ দেবে। উন্নত ভবিষ্যতের আশায় জীবনের ঝুঁকি নিয়ে একসঙ্গে সমুদ্র পাড়ি দিয়েছেন প্রায় 60,000 অভিবাসন প্রত্যাশী। মরক্কো থেকে সাঁতার কেটে ও কাঁটাতার ডিঙিয়ে স্পেনের সেউতায় এমন অনুপ্রবেশ। এই ঘটনায় এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন 67 জন। 48,000-এরও বেশি অভিবাসন প্রত্যাশীকে ফেরত পাঠিয়েছে স্পেন সরকার। অভিবাসন সংকটের শঙ্কায় এরই মধ্যে সেনজেন এলাকায় অবাধ চলাচলের সুবিধা স্থগিত করেছে ইতালি। নেই কোনো ব্যাগপত্র কিংবা জীবন ধারণের প্রয়োজনীয় সম্বল, এমনকি জীবন বাঁচানোর কোনো ব্যবস্থাও নেই সাথে। তবুও ঝুঁকি নিয়ে সমুদ্র পাড়ি দিলেই কাঁটাতারের ওপারে উন্নত ভবিষ্যতের হাতছানি, এই স্বপ্ন বুকে লালন করেই মরক্কো থেকে স্পেনের স্বায়ত্তশাসিত শহর সেউতায় অভিবাসন প্রত্যাশীদের দুঃসাহসিক সমুদ্রযাত্রা। উত্তর আফ্রিকার দেশটি থেকে স্পেন সীমান্তে পাড়ি জমিয়েছেন 60,000 অভিবাসন প্রত্যাশী। কেউ সাঁতরে, কেউ বা কাঁটাতার ডিঙিয়ে অনুপ্রবেশ করেছেন সেউতায়। এরই মধ্যে 48,000-এরও বেশি মানুষকে ফেরত পাঠিয়েছে স্পেন সরকার। এ ঘটনায় এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন অর্ধশতাধিক।
আমরা শুধু নিরাপদ জীবন চাই, কিন্তু সেই স্বপ্নের পথেই অনেককে হারাতে হয়েছে। মানুষ যুদ্ধ, দারিদ্র্য ও অনিশ্চয়তা থেকে বাঁচতেই জীবন ঝুঁকিতে ফেলছে। শুধু সীমান্ত কঠোর করলেই এর সমাধান হবে না। সাগরপথে সেউতায় পৌঁছানো অভিবাসীদের তাৎক্ষণিকভাবে মরক্কোতে ফেরত পাঠানো যাবে না। স্বাভাবিক প্রক্রিয়া অনুসরণ, আইনি সহায়তা ও আশ্রয়ের আবেদন করতে পারবে তারা। স্পেনের সুপ্রিম কোর্টের সাম্প্রতিক রায়ের পরই দেখা যাচ্ছে এই মানব ঢল। রায়ের সুযোগ নিয়েই দালাল চক্র অভিবাসন প্রত্যাশীদের অবৈধভাবে ইউরোপে ঢুকতে উৎসাহিত করছে, অভিযোগ স্পেন সরকারের। হাজার হাজার মানুষের এমন আকস্মিক অনুপ্রবেশে হিমশিম অবস্থা স্পেনের সরকারের। পরিস্থিতি সামাল দিতে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে। হঠাৎ বিপুল সংখ্যক অনুপ্রবেশের প্রভাব পড়েছে পুরো ইউরোপ জুড়ে। অন্য দেশে অভিবাসীদের ছড়িয়ে পড়ার শঙ্কায় সাময়িকভাবে সেনজেন অঞ্চলের অবাধ চলাচলের সুবিধা স্থগিত করেছে ইতালি। যুদ্ধ, দারিদ্র্য, অনিশ্চিত ভবিষ্যৎ এবং জলবায়ু পরিবর্তনের কারণে আফ্রিকা থেকে ইউরোপমুখী মানুষের স্রোত থামছে না। সেউতা এখন শুধু সীমান্ত নয়, ইউরোপের অভিবাসন সংকটের নতুন প্রতীক হয়ে উঠেছে বলছেন বিশেষজ্ঞরা। মার্জিয়া শ্রেয়া, চ্যানেল 24।